গতকাল আইএসএফের এখানেই সভা হয়েছিল। এখানে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন যে শিয়াগলার তৃণমূলের নেতাকর্মীরা তুলাবাজি করে দোকান থেকে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 2000 টাকা, এই নিয়ে আপনি কি বলবেন? যে উনি যে কথা বলে গেছেন, আমি একটা ক্যাপশনে একটা জায়গায় দেখলাম যে উনি একটা পরোটার দোকানকে লক্ষ্য করে বলছেন যে এই দোকানে আমি তখন প্রচুর পরোটা খেতে আসতাম, এখন সময়ের অভাবে আসতে পারি না। তো এই সকল দোকান থেকে শিয়াখালা বাজারের ব্যবসাদারদের কাছ থেকে তৃণমূলের নেতারা এসে 1000 টাকা 500 টাকা করে তোলে। তো এই ব্যাপারটাই আমি, যেহেতু উনি ধর্মগুরু পরিবারের ছেলে, আমরা সম্মান করি এবং বিভিন্ন দরকারেও আমরা ওনাদের কাছে যাই, ধর্মগুরুদের কাছে। তো এবং পরিবারের সাথে আমি যথেষ্ট পরিচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজনৈতিক সেইভাবে ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। আমি শুধু এটুকু ওনার কাছে অনুরোধ করলাম যে বিষয়গুলো যেগুলো বলে গেছেন, উনি বলছেন যে শিয়াখালার প্রতিটা মানুষের সঙ্গে ওনার নিবিড় সম্পর্ক, ভালো সম্পর্ক রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যাদের বিরুদ্ধে বলছেন, আমার মনে হয় তার অংশ একটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাহলে এই বিষয়টা উনি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সঠিক তথ্য নিয়ে উনি যদি বিষয়টা নিয়ে আমাদের কাছে বলেন, তো এ ব্যাপারে কিন্তু আমি চ্যালেঞ্জ করতে চাই যে উনি যদি প্রমাণ করতে পারেন যে এরকম ধরনের কোনো তৃণমূল কংগ্রেসের নেতারা শিয়াখালা বাজারের কাছ থেকে, ব্যবসাদারদের কাছ থেকে তোলাবাজি করেছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। সমর্থনে নির্বাচনী সভা, কালকে নওশাদ সিদ্দিকী এটাও বলেছে যে চতুর্থবারের যে প্রার্থী 3 বছরে 75,000 টাকার হিসাবও দিতে পারেনি, ও হচ্ছে ব্যর্থ এমপি। কি বলবেন? বা উন্নয়ন সেরম করেনি, এটা নওশাদ সিদ্দিকী বলে গেছেন। বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকী বাচ্চা ছেলে, এখনও রাজনৈতিক সেন্সর হয়নি, সবে বোধহয় 2বার কি 3বার ভোট দিয়েছে। সে আজকে বিশাল বড় স্বপ্ন দেখছে যে হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে কি দেশের মুখ্যমন্ত্রী হবে, এরকম ভাবনা তৈরি করেছেন। আমি বলবো উনি নাদান আছেন, ওনার এখনও ম্যাচুরিটি হয়নি। উনি রাজনৈতিক এখনও শিক্ষা গ্রহণ করুন। উনি ভালো পরিবারের ছেলে, পারলে হবেন, কিন্তু উনি, আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে উনি তো কোন ছাড়, ওনার থেকে অনেক বড় বড় মানে রাজনৈতিক বিশেষজ্ঞরা, তারা বাংলা আমি দেখেছি আমার জীবদ্দশাতেই, যে তারা রাজনীতি করতে দল তৈরি করে তারা অতল গহরে তলিয়ে গেছে। আর আইএসএফ একটা মাত্র বিধায়ক হয়েছে শুনলাম, সেখানে আমাদের ভাঙড়ে সেই সময় রাজনৈতিক আমাদের দলের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, অস্বীকার করার জায়গা নেই, যার কারণের জন্য সেই সুযোগটা উনি কাজে লাগিয়ে ওখান থেকে জিতে এসেছেন। আগামী 26 সালে বা লোকসভায় উনি জিতে দেখান, তবেই তো জানবো যে আজকে ওনার আইএসএফ এবং তার যে উনি কর্ণধার আজকে ডেভেলপ করিয়েছেন বাংলায়, বাংলার মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন, তবেই তো জানবো যে উনি তো বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম কালীঘাটের ছোট ঘরে ঢুকিয়ে দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। তিনি বিজেপির বিরুদ্ধে বলছেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষ সরকার, আজকে সংখ্যালঘু মানুষের জন্যে তার উন্নয়ন, সংখ্যালঘু মানুষকে তিনি যেভাবে আঁকড়ে রেখেছেন, আজকে এই সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপি আজকে তাদেরকে সুযোগ করে দিচ্ছে, তাদেরকে সুবিধা করে দিচ্ছে এই নওশাদ সিদ্দিকী। আজকে মোটা টাকা নিয়ে বিধানসভা 21 বিধানসভার নির্বাচনের আগে বিজেপিকে সুবিধা করে দিয়েছিল। তাই আমি বলতে চাই, উনি যে পরিবারের ছেলে আমরা সত্যিই শ্রদ্ধা করি। তো সেজন্য বলবো যে উনি সব কিছু বিচার বিশ্লেষণ করে, কারণ ওনার মুখ থেকে যে কথা বেরোবে সেটা কিন্তু আদবে সত্য না হলে, তাহলে আগামী দিনে ফুরফুরোর হুজুর বাড়ি বা ফুরফুরোর ধর্মগুরুর বাড়িগুলো কিন্তু মিথ্যায় পরিণত হয়ে যাবে। পঞ্চায়েত এলাকায় কল্যাণ ব্যানার্জি বিরোধীদের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে? বিরোধী শূন্য তো, বিরোধী আছে নাকি? বিরোধী নেই। কোথায়? সারা বছর আপনারা দেখেছেন এত প্রোগ্রাম হয়, কাউকে দেখতে পেয়েছেন? আপনি কদিন আগে মিছিল করে গেলেন, তো আপনার মিছিল আমার মিছিল সঙ্গে ছিলেন আপনারা। তো এর আগে তো দেখেছেন বিজেপি কালকে গাইবে, আমাদের আদ্য সাধ্য করতে আসবে, করেনি আদবে কিছু। তো আমরা মনে করলে আমরা রাজনৈতিকভাবেই কিন্তু মোকাবিলা করব, আমরা শক্তি দিয়ে নয়, বেশি বাহুবলী দিয়ে নয়, রাজনৈতিক মোকাবিলা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিয়েই আমরা রাজনৈতিক মোকাবিলা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ যা থাকবে আমাদের উপর। পঞ্চায়েত থেকে মোটামুটি 4000-এ আমরা লিড দেবো, বিরোধী কেউ নেই।
কেউ মানুষের পাশে থাকে না। সারা বছর 365 দিন 24 ঘন্টা আমি সূর্য ঘোষাল বলছি, আমার টিম মানুষের পাশে থাকে। সেটা আপনাদের যে রয়েছে হাবিব এও ভালো জানে যে যখন ডাকে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের যাকে ডাকবে তাকেই পায়। গত 2-3 আগে অমিত শাহ মশাট এসে বলেছেন আপনাদের যে সরকার এ রাজ্যকে মৌলবাদী বানাতে চাইছেন, কি বলবেন? সে তো বলবেই, হিন্দুবাদী দল তো, হিন্দুবাদী দল, সে তো সাম্প্রদায়িক দাঙ্গা বাংলা অনেকবার ঘটিয়েছে, সেটা প্রমাণিত। আজকে রাম মন্দির তৈরি করেছে হিন্দু সম্প্রদায়ের, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু মানে শুধু তো মুসলিম নয়, সংখ্যালঘু মানে তো খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, SC STC পরিবারগুলো রয়েছে। আজকে রাম মন্দিরে SC STC পরিবারের লোকেদের ঢুকতে দেওয়া হয়নি। একটা বাচ্চা ST পরিবারের ছেলে প্রসাদ চেয়েছিল বলে তাকে ওখানে মানে উলঙ্গ করে মেরেছিল বাচ্চা ছেলেকে। আজকে অমিত শাহকে ঢুকতে দেয়নি, ইনভাইট করেনি। আজকে যে সংসদ ভবন, নতুন সংসদ ভবন উদ্বোধন হলো, সেখানে আমাদের রাষ্ট্রপতি জনজাতি বলে তাকে ডাকা হয়নি, ইনভাইট করা হয়নি। এ তো প্রমাণিত এগুলো। আর সর্বোপরি অমিত শাহ একটা গোমূর্খু। তার যারা পাশে রয়েছে SPG, তার দলের যারা উচ্চপদস্থ জায়গায় রয়েছে, তাকে গার্ড করে রয়েছে, তাদের তো আগে খবর নেওয়া দরকার ছিল যে চণ্ডীতলা 1-এ একটা চণ্ডীতলা 1 ব্লকে 9টা পঞ্চায়েতের মধ্যে 9টা পঞ্চায়েতই তৃণমূল ক্ষমতায়, সেইখানে করতে এসছে অমিত শাহ সভা। এটা তো ভাবা দরকার ছিল যে 9টা পঞ্চায়েতই সেখানে তৃণমূল ক্ষমতায়, সেখানে গোমূর্খুর মতো সভা করতে হয়েছে। তার সভা ফ্লপ হবে না তো কী হবে? এমনিই তো তাদের পক্ষে মানুষ নেই, তারপরে 100% তৃণমূল এলাকায় এসেও সভা করতে এসেছে। দেখে নিল খেল কী অবস্থা হয়েছে কালকে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, ICU, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।